সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। তো প্রতিনিয়ত তোমাদের যে রুটিন আছে, রুটিন অনুযায়ী রুটিনের ধারাবাহিকতায় আজকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান তোমাদের বাংলা ক্লাসের সাথে আছি। তো আমি প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি, তোমাদের সাথে আমার গত শনিবার একটা ক্লাস ছিল, কিন্তু আমি ক্লাসটা নিতে পারি নাই ব্যক্তিগত সমস্যার কারণে, যে ক্লাসটা ভাস্কর স্যার নিয়েছিলেন। তো যাই হোক, আজকে আমরা তোমাদের সাথে একটা ক্লাস নিব। তোমরা জানো যে তোমাদেরকে ইতিমধ্যে আমরা ওয়েবসাইটে তোমাদেরকে সিলেবাস প্রোভাইড করেছি। সিলেবাসটাও হয়তো অনেকেই দেখেছো। তো সিলেবাসের মধ্যে তোমরা দেখে থাকবে যে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটাই রেখেছি। তো ইতিমধ্যে আমাদের দুই স্যার আছেন, আমি ছাড়াও মোহাম্মদ সানাউল্লাহ সনি স্যার এবং ভাস্কর সেনগুপ্ত স্যার শ্রদ্ধেয়। তো দুই স্যারে আমাদেরকে আমরা দেখেছি যে প্রথম পত্র পড়াচ্ছেন ওনারা। তো আমি ভাবলাম যে তোমাদের তো সেকেন্ড পেপারের টপিক আছে, তো সেকেন্ড পেপারের টপিকগুলো আমি পড়িয়ে দিই। তো যদি সরাসরি ক্লাস হইতো তাহলে সেটাই হইতো, আমি তোমাদেরকে ওই সেকেন্ড পেপারটাই পড়ানোর চেষ্টা করতাম। তো যাই হোক, আজকে আমাদের তোমরা যদি তোমাদের সিলেবাসটা তোমাদের কাছে ডাউনলোড করা থেকে থাকে, তোমরা দেখবে যে সিলেবাসের মধ্যে তিনটা টপিক আছে আমরা জানি ব্যাকরণের। একটা হচ্ছে যে শব্দ গঠন, আর দুই নম্বরে আছে হচ্ছে বানান, দুই নম্বরে আছে উচ্চারণ আছে। তো দেখো, উচ্চারণ, তিন নম্বরে আছে বানান, আর আবেদনপত্র আছে একটা 4 নম্বরে। হ্যাঁ, আবেদনপত্র। তো আজকে আমি এই টপিকটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, এবং আমি যে কদিন তোমাদের সাথে ক্লাস দেবো সেই ক্লাসগুলো তোমাদের সাথে ওই সেকেন্ড পেপার নিয়েই হবে। তো যাই হোক, আর তোমাদের সাথে আজকে আমার দ্বিতীয় দিনের মতো দেখা, অর্থাৎ দুইটা ক্লাস হচ্ছে তোমাদের সাথে যারা একাদশ শ্রেণীতে আছো। আর প্রথম ক্লাসটা আমি নিয়েছিলাম তোমাদের মানবন্টন সিলেবাস এই বিষয়গুলোর উপরে। তো আজকে নিচ্ছে হচ্ছে আমরা বাংলা সেকেন্ড পেপারের উপরে। তোমরা অনেকেই বলেছিলে যে এটা বই বা এটা কোথায় থেকে পড়বো। আমি তোমাদেরকে বলবো যে ক্লাসটা আগে ফলো করো। ক্লাসটা যদি ঠিকমতো করো তাইলে দেখবে যে তোমাদের বই পড়তে সুবিধা হচ্ছে, অথবা অনেক ক্ষেত্রে ওই টপিকের জন্য বই না পড়লেও চলবে যদি তোমরা ওটা খুব মনোযোগ সহকারে ক্লাসটা করো। তো আমরা চলে যাই আজকে আমাদের আলোচনায়। আর আমি আশা নয়, বিশ্বাস করি যে তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবেই আমাদের অনলাইন কার্যক্রমের সাথে যুক্ত আছো। আমাদের দুর্ভাগ্য হলেও এটা সত্য যে তোমাদের সাথে এখনও আমাদের সরাসরি পরিচিত হওয়ার কোনো সুযোগ ঘটেনি। যদিও বিচ্ছিন্নভাবে আমরা ভর্তি হওয়ার সময় আমরা এক এক স্যারের সাথে এক একজন হয়তো কথা বলেছি, এরকম গুটি কয়েক শিক্ষক আছেন যারা তোমাদের পরিচিত বা সরাসরি কথা বলার সুযোগ হয়েছে। তো এটা আসলে আমাদের ব্যক্তিগত বা তোমাদের ব্যক্তিগত কোনো ব্যর্থতা নয়, এটা হচ্ছে মন সৃষ্টিকর্তা আমাদের পৃথিবীতে একটা গজব সৃষ্টি করেছেন এই মুহূর্তে, যেটা অদ্যাবধি চলছে। তো তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে অন্যান্য দেশের তুলনায় তুলনামূলকভাবে আমরা এখনও সুস্থ আছি, এবং দেশের অন্যান্য দেশের তুলনায় দেশের পরিস্থিতি ভালো বলা যায়। তো তারপরেও আমরা অতি সতর্কতামূলক ব্যবস্থার কারণে আমরা হয়তো সরাসরি দেখা করছি না। তো আমরা অচিরেই আমরা বিভিন্ন টিভি নিউজ বা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি যে খুব সম্ভবত দ্রুতই কলেজ খুলবে। তো সেই সুদিনের অপেক্ষায় যেদিন তোমাদের সাথে আমাদের দেখা হবে, সরাসরি কথা হবে, ক্লাস হবে। তো যাই হোক, সেই আশাবাদ রেখে আজকে আমরা আমাদের ক্লাসে জয়েন করছি। দেখো, আমাদের আজকের পাঠ হচ্ছে শব্দ গঠন। তো এখানে দুইটা পাঠ আছে, একটা হচ্ছে শব্দ আর শব্দ গঠন। শব্দ গঠনে তোমাদের সিলেবাসে আছে হচ্ছে শব্দ গঠন, শব্দ গঠনের প্রক্রিয়া আলোচনা। তাহলে আমরা একটু দেখে নিব প্রথমেই শব্দ দেখে তারপরে আমি তোমাদেরকে প্রক্রিয়াটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, দেখো, আমরা প্রথমে বলছি যে শব্দ কি। আচ্ছা, এই শব্দ আমরা যদি দেখতে যাই তাহলে শব্দ, এই ধারণাটা পাওয়ার আগে অবশ্যই আমাদের আরেকটা ধারণা নিতে হবে শব্দের পূর্বে। সেটা হচ্ছে যে, একটু লক্ষ্য করে আমি দেখে নেই তোমরা ঠিকঠাক মতো যুক্ত হয়েছে কিনা। যুক্ত হয়েছে এটা দেখব। আচ্ছা, আস্তে দেখো, আমি যা বলছিলাম তোমাদেরকে যে এই শব্দ ধারণাটার আগে আমাদের আরও
দুইটা বিষয় একটু জানতে হবে। আমরা জানতে হবে যে ধ্বনি কাকে বলে আর বর্ণ কাকে বলে। তো আমরা জানি ধ্বনি হচ্ছে মানুষের ফুসফুসচারিত যে বাতাস মুখ বিবর দিয়ে বাইরে বাকযন্ত্রে যারা উচ্চারিত হয় বাইরে বেরিয়ে আসে, সেই বাতাস বা আওয়াজটা কী বলে হচ্ছে ধ্বনি। অর্থাৎ ধ্বনি হচ্ছে উচ্চারিত আর বর্ণ হচ্ছে লিখিত। তাহলে আমরা বলতে পারি ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্র দ্বারা উচ্চারিত আওয়াজ অর্থপূর্ণ আওয়াজ। আর সেই আওয়াজটাকে যখন আমরা লিখিত রূপ দিই তখন সেটাকে বলে বর্ণ। যেমন আমরা যদি বলি সরয়, সরেয়া, হ্যাঁ, বা ক, খ, গ, তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ধ্বনি, যখন আমরা মুখে বললাম। কিন্তু যখন আমরা লিখে ফেললাম যে সরয় অথবা সরেয়া, তারপরে সই, দীর্ঘ ই, তখন কিন্তু এগুলো হয়ে গেল বর্ণ। কথাটা মনে রাখবা, এগুলো কিন্তু বর্ণ, নট অক্ষর, এগুলো বর্ণ। আর যখন আমরা মুখে এগুলো বলেছিলাম সেগুলোর নাম হচ্ছে ধ্বনি। তো এখন আমরা বলবো যে এর পরের স্টেপটা হচ্ছে শব্দ, আর শব্দের পরের স্টেপটা হচ্ছে পদ, পদের পরের স্টেপটা হচ্ছে শব্দের পরে আছে পদ, পদের পরে আছে হচ্ছে বাক্য। তো যাই হোক, আমরা একটু দেখবো এখন যে ইতিমধ্যেই অনেকে আমার সাথে যুক্ত হয়েছো। তা প্রতিদিনের ন্যায় আমি তোমাদেরকে আরেকটা কথা বলে নিই, যারা আমার সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে তারা সবাই তোমাদের ওই কমেন্টস অপশানে গিয়ে অবশ্যই তোমাদের রোল এবং রোলটা লিখে দেবে, রোলটা এবং সেকশনটা লিখে দেবে। কারণ আমরা এমনও হতে পারে এই রোল অনুযায়ী তোমাদের উপস্থিতি গণনা করা হতে পারে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, কমেন্টস অপশানে গিয়ে অবশ্যই রোলটা এবং সেকশনটা লিখে দিব। পাশাপাশি আরেকটা কথা তোমরা শুনে রাখো যে এখন যারা লাইভে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছো তারা তো দেখছোই, আর যারা নাই তাদের উদ্দেশ্যে বলছি যে যারা পরে দেখবে ক্লাসটা তারা অবশ্যই কমেন্টস অপশানে গিয়ে তোমাদের রোল এবং সেকশনটা লিখে রাখবে, যেটা তোমাদের পরবর্তীতে কাজে আসতে পারে। ওকে, এবার আসা হচ্ছে আমরা যারা বলছিলাম শব্দ। তাহলে আমরা জানলাম ধ্বনি। ধ্বনি হচ্ছে মানব যন্ত্রের বা মানব যে বাকযন্ত্র আছে, ফুসফুসচারিত যে বাতাস বাকযন্ত্রে যারা উচ্চারিত হয় সেই বাতাসকে বা সেই আওয়াজকে বলে হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিটা যখন আমরা লিখি তখন সেটাকে বলে বর্ণ। অর্থাৎ ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকেই বলে হচ্ছে বর্ণ, অথবা অন্যভাবে বলা যায় ধ্বনির লিখিত রূপকেই বলে হচ্ছে বর্ণ। এবার আমরা দেখব হচ্ছে শব্দ কাকে বলে। তাহলে আমরা বলতে পারি এক বা একাধিক, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে, এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তবে তাকে শব্দ বলে। তাহলে একটা বিষয় একটু খেয়াল করো, বলেছি এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তবে তাকে শব্দ বলে। একটা বিষয় একটু লক্ষ্য করো, এখানে কিন্তু বেশ কটা শর্ত আছে। অবশ্যই সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করতে হবে। তোমরা বলতে হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি, আমি কিন্তু বলেছি এক বা একাধিক বর্ণ। কথাটা একটু খেয়াল করো ভালো করে। তোমরা বলতে হচ্ছে বর্ণ সমষ্টি, বর্ণ বা বর্ণ সমষ্টি, আমি বলছি এক বা একাধিক। অর্থাৎ একটা বর্ণ দিয়েও কিন্তু শব্দ হতে পারে। আমরা যখন বলি ওই দেখো, ওই দেখো, দেখা যাচ্ছে ওই লোকটি আসছে, বা ওই দেখা যায় তাল গাছ, তাহলে আমি কি লক্ষ্য করো ওই কিন্তু একটা বর্ণ, তো সেই বর্ণটা একটা বর্ণই কিন্তু একটা শব্দ হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এক বা একাধিক বর্ণ। তো এরকম আমি কিন্তু বলেছি বর্ণ পাশাপাশি বসে সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করলে, বর্ণ কেবল পাশাপাশি বসলেই হবে না, একটা সুনির্দিষ্ট অর্থ অবশ্যই লাগবে। এই বিষয়টা একটু খেয়াল করবা। বলেছি যে পাশাপাশি শুধু বসলেই হবে না, সুনির্দিষ্ট। যেমন আমি পাশাপাশি লিখলাম, যেমন আমি লিখলাম হচ্ছে সরায়া, তারপরে সরয়, তারপরে রস্যই, তারপরে লিখলাম মনে করো ও। তাহলে এখানেও কিন্তু পাশাপাশি বর্ণ আছে, অথচ এগুলো কোনো কী হতে পারে না, কোনো শব্দ হতে পারে না। কিন্তু একটু লক্ষ্য করো, আমরা যদি এই বর্ণগুলোকে সাজিয়ে লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি। যেমন আইন লিখলাম, তাহলে এটার একটা অর্থ আছে, আইন ল। তাহলে
বিষয়টা লক্ষ্য করো যে পাশাপাশি বসলেই হবে না, সুনির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করলে তবেই তাকে শব্দ বলে। তো ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী ইয়াতে। দেখো তো একটু, তাহলে শব্দের সংজ্ঞাটা শিখলাম। এবার হচ্ছে শব্দের শ্রেণীটা আমরা একটু দেখে নিই। শব্দের শ্রেণী লক্ষ্য করো, শব্দের শ্রেণীবিভাগটা আমরা কিভাবে করতে পারি। শব্দের শ্রেণীবিভাগ আমরা একটু জেনে নেই। শব্দের শ্রেণীটাকে 3 ভাগে শব্দের শ্রেণীকে ভাগ করা যায়। 3টা উপায়ে শব্দকে শ্রেণীকরণ করা যায়, 3টা উপায়। কী কী উপায়টা একটু আমরা দেখে নিই। প্রথমটা হচ্ছে তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটু সিকোয়েন্স অনুযায়ী যাব। গঠনগত উপায়ে, আরেকটা হচ্ছে অর্থগত উপায়ে, আর আরেকটা হচ্ছে উৎপত্তিগত উপায়। তাহলে 3টে উপায়ে শব্দের শ্রেণীকরণ করা যায়। লক্ষ্য করো তো কী কী বলেছি আমি। বলেছি যে আচ্ছা, আমার এটাতে নেটটা মনে হয় প্রবলেম করতেছে। লক্ষ্য করো যে 3টে উপায়ে শ্রেণীকরণ করা যায়। তোমরা অনেকেই যুক্ত হয়েছ, তো যারা যুক্ত হয়েছ তারা অবশ্যই তোমাদের রোল এবং সেকশন লিখে দিবে। তো শব্দের শ্রেণীবিভাগ, 3টে উপায়ে শব্দের শ্রেণীকরণ করা যায়। তাহলে আমরা একটু দেখি এই শ্রেণীকরণগুলো কীভাবে করা যায়। গঠনগতভাবে শব্দকে 2 শ্রেণীতে বিভক্ত করা যায়। 2 শ্রেণীতে, গঠনগতভাবে 2 শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন 1 হচ্ছে তোমার মৌলিক, আর 2 হচ্ছে সাধিত। আর অর্থগতভাবে এই শ্রেণীটাকে 3 ভাগে ভাগ করা যায়। অর্থগতভাবে শব্দকে 3 শ্রেণীতে বিভক্ত করা যায়। 1 বলতে পারে হচ্ছে যৌগিক, 2 রূঢ়ি, আর 3 হচ্ছে যুগ্মরূঢ়। লক্ষ্য করো, উৎপত্তিগতভাবে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়। 1 তৎসম, 2 অর্ধ তৎসম, আর 3 হচ্ছে তোমার তদ্ভব, 4 হচ্ছে দেশি, আর 5 হচ্ছে বিদেশি। তাহলে মনে রাখার সুবিধার জন্য আমি দেখো তোমাদেরকে একটা পদ্ধতি শিখিয়ে দিই। দেখো ছোট থেকে বড় ক্রমান্বয়ে বড় হচ্ছে। দেখো 2, তারপরে 3, তারপরে 5। তাহলে আমরা বলতে পারি গঠনগতভাবে শব্দ 2 প্রকার, অর্থগতভাবে 3 প্রকার, উৎপত্তিগতভাবে হচ্ছে 5 প্রকার। তো আমরা এইগুলোর একটু বর্ণনা জানবো আজকে, মানে কোনটাকে মৌলিক শব্দ, সাধিত শব্দ বলে, অর্থগতভাবে বলে। তো আমরা এখন মুছে দিচ্ছি এগুলো, তোমরা এগুলো একটু লিখে নিতে পারো তোমাদের খাতায় যারা আছো। তো তোমাদেরকে বলছি শোনো, যে আমরা এরপরে এগুলার একটা একটা করে বিশ্লেষণ করব। লক্ষ্য করো বিশ্লেষণটা। আমরা প্রথমে গঠনগতভাবে শব্দের শ্রেণীটা বিশ্লেষণ করছি। গঠনগতভাবে শব্দের শ্রেণী লক্ষ্য করো। গঠনগতভাবে শব্দকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, মৌলিক এবং সাধিত। তাহলে মৌলিক শব্দ কাকে বলে একটু লক্ষ্য করো তো দেখি। মৌলিক শব্দ কাকে বলছি আমরা? মৌলিক। তাহলে গঠনগত 2 প্রকার। এক হচ্ছে মৌলিক, তাহলে মৌলিক শব্দ বলবো হচ্ছে যে শব্দকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, যে সব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না বা আলাদা করা যায় না, সেই শব্দকে মৌলিক শব্দ বলে। লিখতে পারো যে যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেসব শব্দকে কি বলে? মৌলিক শব্দ বলে।
যেমন উদাহরণটা দেখো, যেমন লিখলাম হচ্ছে হাত, নাক, লাল, টিন। লক্ষ্য করো এই শব্দগুলোকে কি ভাঙা বা বিশ্লেষণ করে যাচ্ছে? যায় না। গেলে কেবল বর্ণ পাওয়া যায় আলাদা, কিন্তু এগুলোকে কি পাওয়া যায় না? আলাদা কোনো শব্দ পাওয়া যায় না। এই জন্য এটাকে আমরা বলতে পারি হচ্ছে মৌলিক শব্দ। তাহলে মৌলিক শব্দের সংজ্ঞাটা আমরা কী বুঝলাম? মৌলিক শব্দের সংজ্ঞাটা হচ্ছে যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেসব শব্দকে মৌলিক শব্দ বলে, যেমন এগুলো। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে সাধিত শব্দ কাকে বলে। একটু লক্ষ্য করো, সাধিত শব্দ মুছে দিলাম। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমার কমেন্টসে লিখে দিবে যে আমার স্যার এটা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু বলে দিলে সুবিধা হয়। এটা একটা। আরেকটা হচ্ছে তোমাদের রোল এবং সেকশন লিখতে কিন্তু ভুল করবে না। আরেকটা বিষয় যে তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো, তো তোমাদের যে বন্ধুবান্ধব অনেকেই হয়তো ক্লাসটা করতে পারে না বা খুঁজে পায় না, তো সেক্ষেত্রে তোমরা ক্লাসটাকে শেয়ার করে দিতে পারো। শেয়ার করলে হয়তো তোমাদের যে ফ্রেন্ডরা আছে ফেসবুকে, তারা হয়তো এই ক্লাসটা থেকে উপকৃত হতে পারে। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে 2। তাহলে কি বলছিলাম? সাধিত শব্দ। এখন সাধিত শব্দ কাকে বলে? তা এই বিষয়টা একটু শোনো। আমরা যদি এক কথায় বলি তাহলে বলবো হচ্ছে মৌলিক শব্দ বাদে যত শব্দ আছে পৃথিবীতে সকল শব্দই হচ্ছে সাধিত শব্দ। অর্থাৎ যেসব শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা শব্দ পাওয়া যায় বা ভাঙা বা বিশ্লেষণ করা যায়, সেসব শব্দ কি হচ্ছে তুমি সাধিত শব্দ বলে। তাহলে আমরা বলতে পারি যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ, যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেসব শব্দকে সাধিত শব্দ বলে। অর্থাৎ মৌলিক শব্দ বা ধাতুর সাথে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ইত্যাদি যুক্ত হয়ে সাধিত শব্দ গঠন করা যায়। সাধিত শব্দ গঠন করা যায়। তো আমরা একটু দেখাইতে পারি উদাহরণস্বরূপ, যেমন একটু লক্ষ্য করো, যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি, আমি সংজ্ঞাটা মুছে দিলাম, উদাহরণগুলো উপরে দিচ্ছি সাধিত শব্দের। যেমন বলেছি যে মৌলিক শব্দ বা ধাতুর সাথে প্রত্যয় বা বিভক্তি বা উপসর্গ যুক্ত করে। একটু লক্ষ্য করো, প্রত্যয় যুক্ত করে এরকম হতে পারে। যেমন লিখলাম হচ্ছে সাহিত্য, একটা শব্দ, এটার সাথে ইক প্রত্যয় যোগ করে এটা লিখতে পারি সাহিত্যিক। তাহলে এটা একটা সাধিত শব্দ, সাহিত্যিক। এটাকে ভাঙা যায় সাহিত্য যোগ ইক, সাহিত্যিক। এরকম আমরা যুক্ত করতে পারি প্রযোগ শাসন। তাহলে উপসর্গ যুক্ত করে লিখতে পারি হচ্ছে প্রশাসন। ঠিক এরকম হতে পারে। যেমন ধরো যে লিখলাম, লিখে নেতা লিখলাম, তাহলে হয়ে গেল উপনেতা। তো এরকম তুমি যদি লেখো যে পাতি যোগ লেবু, তাহলে হয়ে যাবে পাতি লেবু। তো এরকম অসংখ্য সাধিত শব্দ কিন্তু আমরা গঠন করতে পারি। কীভাবে পারি? সেটা হচ্ছে যে উপসর্গের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে, সন্ধির মাধ্যমে, সমাসের মাধ্যমে,
বিভক্তির মাধ্যমে। তাহলে এইগুলোই হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো যে শব্দ গঠন প্রক্রিয়া যখন পড়বো তখন আমরা বলবো যে শব্দ গঠনের কয়টি প্রক্রিয়া আলোচনা করো, 5টি প্রক্রিয়া আলোচনা করো, আমরা এগুলো আলোচনা করে দেবো। আমরা পরে দেখছি, আগে আমরা শব্দের শ্রেণীটা শেষ করে নিই। দেখো তাহলে গঠনগতভাবে শব্দ 2 প্রকার, এটা আমাদের শেষ হয়ে গেল। এবার আসা হচ্ছে অর্থগতভাবে শব্দ 3 প্রকার। অর্থগতভাবে শব্দ 3 প্রকার। অর্থগতভাবে 3 প্রকার। অর্থগতভাবে শব্দ 3 প্রকার, একটু বর্ণনা দিচ্ছি। 1, লক্ষ্য করো, যৌগিক শব্দ। তাহলে যৌগিক শব্দের সংজ্ঞাটা কি? যৌগিক শব্দের সংজ্ঞাটা হচ্ছে যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিকগত অর্থ একই, সেসব শব্দকে যৌগিক শব্দ বলে। অর্থাৎ ব্যবহারিক আলাদাভাবে ব্যবহৃত হয় না, যে শব্দের উৎপত্তিগত অর্থ যা ছিল তাই। তা আমরা বলতে পারি যেসব শব্দের ব্যুৎপত্তি মানে উৎপত্তি, ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, সেসব শব্দকে যৌগিক শব্দ বলে। সেসব শব্দকে যৌগিক শব্দ বলে। যেমন লক্ষ্য করো, সেসব শব্দকে যৌগিক শব্দ বলে। আমরা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো যে গায়ক, গৈযুক অক, কি নক বলে, তাহলে গায়ক। গায়ক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে গান করে যে, তা আমরা ব্যবহার করি কিন্তু সেই অর্থেই। তাহলে আমরা বলতে পারি যে গায়ক, গৈযুক অক, গায়ক। গায়ক মানে গান করে যে, এটার উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিকগত অর্থ একই। উৎপত্তিগত যা, গান করে যে। আবার দেখো, আমরা বলতে পারি হচ্ছে ক্রি যুগ তব্য, অর্থাৎ কর্তব্য। তো কর্তব্যটাকে যদি আমরা দেখি তাহলে দেখবো ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক। আমরা যে কর্তব্যটা ব্যবহার করি কী হতে, যা করা উচিত, যা অবশ্যই করণীয়। কর্তব্য মানে কি, যা অবশ্যই করণীয় বা যা করা উচিত। তাহলে ক্রি মানে করা, তব্য মানে অর্পিত। তো বিষয়গুলো একটু লক্ষ্য করো। বা তাহলে ব্যুৎপত্তিগত অর্থ আর আমরা যে অর্থে ব্যবহার করি অর্থ একই যদি হয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে যৌগিক শব্দ। যেসব শব্দ ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ একই, সেসব শব্দকে যৌগিক শব্দ বলে। তোমরা একটু ভালো করে খেয়াল করো। তারপরেরটা তুমি যদি এটা বুঝে দেখো, তারপরেরটা বুঝবা। দেখো, তারপরেরটাকে আমরা বলছি রূঢ়ি শব্দ। কি শব্দ? রূঢ়ি। রূঢ়ি শব্দ একটু খেয়াল করো তো দেখি, রূঢ়ি শব্দটা কি? 2। তাহলে রূঢ়ি শব্দটা কেমন হয়? রূঢ়ি শব্দটা হচ্ছে যেসব শব্দ প্রত্যয় বা উপসর্গ যুগে গঠিত হয় এবং সেসব শব্দের উৎপত্তিগত অর্থ একটা আর ব্যবহারিক অর্থ আরেকটা, সেসব শব্দ কি বলে হচ্ছে, সেসব শব্দকে কি বলে? রূঢ়ি শব্দ বলে। তাহলে আমরা বলতে পারি যেসব, এরকম বলতে পারি, লক্ষ্য করো, প্রত্যয় বা উপসর্গ যুগে গঠিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও
ব্যবহারিকত্ব ভিন্ন হলে, ভিন্ন মানে কি আলাদা, ভিন্ন মানে কি আলাদা, ভিন্ন হলে সেসব শব্দকে রূঢ়ি শব্দ বলে। শব্দ, এটা উদাহরণটা দিলে স্পষ্ট হবে। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে সংজ্ঞাটা একটু ভালো করে দেখে নাও। তোমাদের জন্য খুব আফসোস হয়, আমাদের কিন্তু এটা নভেম্বর মাস চলছে, তোমাদের অলরেডি প্রথম সাময়িক অর্থাৎ টার্ম 1 পরীক্ষার ফলাফলও তোমরা পেয়ে যেতে পরীক্ষা দেওয়ার পরে, ঠিক আছে? তো দেখো, দুঃখজনক যে আমরা আসলে কলেজে দেখাই করতে পারিনি, পরীক্ষা তো পরের ব্যাপার। তো আরেকটা বাংলা প্রবাদ আছে যে কায়া দেখলে মায়া লাগে, তা তোমাদের কায়াই দেখি নাই বা তোমরাই আমাদেরকে দেখো নাই সরাসরি, তাহলে কীভাবে মায়াটা লাগবে? তারপরেও আমরা এটা বিশ্বাস করি যে তোমরা আমাদের শিক্ষার্থী, আমাদের কলেজের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ পরিবারের সদস্য, এবং তোমরা আন্তরিকভাবে এই ক্লাসগুলা ফলো করবা। কারণ দেখা গেছে যে খোলার পরে আমরা এই ক্লাসগুলোর উপরেই পরীক্ষা নিতে পারি। তো যারা এই ক্লাসগুলা যথাযথভাবে বা সঠিকভাবে করবে না, তারা কিন্তু পরীক্ষায় খারাপ করবে, এটার একটা খারাপ প্রভাব তোমাদের উপরে পড়বে। আরেকটা বিষয় একটু লক্ষ্য করো, তোমাদেরকে কিন্তু বারবারই বলছি যে তোমরা কমেন্ট অপশানে গিয়ে তোমাদের রোল এবং সেকশন লিখে দিবে, যাতে করে আমরা কী করতে পারি, এটা এরকম একটা আইডিয়া নিতে পারি যে এইসব স্টুডেন্টগুলো আমাদের ক্লাস করছে আসলে নিয়মিত। কিছু স্টুডেন্ট আছে যাদের রোল কিন্তু আমরা নিয়মিত পাচ্ছি, তারা কিন্তু করছে। তো আমরা চাইবো যে যারা করছো না এখনও, যারা মানে উদাসীনভাবে যে এটা কি করবো, এটা ক্লাস, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে না, এরকম উদাসীন না থেকে আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের প্রযুক্তিকে আয়ত্ত করতে হবে। আমরা জানি যে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ক্লাস চালু করেছে, তারা কিন্তু অনলাইনে ক্লাস করছে, এবং সেটার উপরে কিন্তু তোমার পরীক্ষা বা মূল্যায়নও হচ্ছে। অন্য অন্য দেশগুলোতে আমরা দেখেছি যে অনলাইনে পরীক্ষা কার্যক্রম হচ্ছে, এবং আমরাও চেষ্টা করছি যে সেটা ফলো করার জন্য অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো এই জন্য আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা অবশ্যই ক্লাসগুলো ঠিকঠাক মতো করবে। আর এটার উদাহরণটা দেখো, রূঢ়ি শব্দের উদাহরণ একটু লক্ষ্য করো, রূঢ়ি শব্দের উদাহরণটা দেখো। রূঢ়ি শব্দের উদাহরণ, তো রূঢ়ি শব্দ আসলে কেমন হয়? আমি বলেছি যে উৎপত্তিগত অর্থ, ব্যবহারিকত্ব আলাদা। যেমন আমরা যদি লিখি যে হস্ত যোগ ইন সমান সমান হচ্ছে হস্তি, তাহলে হস্তের সাথে ইন প্রত্যয় যুক্ত হয়ে হস্তি। একটু লক্ষ্য করো বিষয়টা, আমরা যদি আলাদা আলাদাভাবে দেখি, তে হস্ত মানে হাত আর ইন মানে আছে, তাহলে আমরা বলতে পারি যে হাত আছে যার, তাহলে উৎপত্তিগত অর্থটা দাঁড়াচ্ছে কিন্তু হাত আছে যার, তাকে আমরা বলতে পারি হাতি বা হস্তি। হস্ত আছে যার, হস্ত মানে হাত, তাহলে হস্ত আছে যার, তাকে আমরা হস্তি বলতে পারি। কিন্তু একটা বিষয় লক্ষ্য করো, এই শব্দটা কী অর্থে আমরা ব্যবহার করছি? একটা পশু অর্থে ব্যবহার করছি। কী অর্থে? পশু অর্থে। এটার ব্যবহারিক অর্থ কিন্তু একটা পশু। হস্তি বললে আমাদের চোখের সামনে কিন্তু একটা বড় ধরনের পশুর চিত্রই বেশি ওঠে। অন্যদিকে যদি লক্ষ্য করো উৎপত্তিগত অর্থভাবে কিন্তু দাঁড়াচ্ছে আমরা সবাই হাতি, আমরা সবাই হস্তি, কারণ আমাদের হাত আছে মানেই হস্তি। তা আমরা কি নিজেদেরকে হস্তি বলি বা মানুষকে হস্তি বলি? না, আমরা হস্তি বলি একটা পশুকে। তাহলে এটা দেখা যাচ্ছে যে ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ হচ্ছে আলাদা। এই জন্য আমরা এটাকে কী বলতে পারি, যে এটা হচ্ছে তোমার রূঢ়ি শব্দ। এরকম আমরা যদি বলি যে গো যোগ এসোনা সমান সমান গবেষণা, এরকম লক্ষ্য করো যে গো মানে গরু আর এসোনা মানে খোঁজা, তাহলে গবেষণা মানে গরুকে খোঁজা। কিন্তু গবেষণা অর্থটা দ্বারা গরুকে খোঁজা, কিন্তু গবেষণা অর্থটা আমরা কী অর্থে ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে ব্যাপক অধ্যয়ন, ব্যবহার করি হচ্ছে ব্যাপক অধ্যয়ন অর্থে। লক্ষ্য করো, আমরা বলছি গবেষণা মানে হচ্ছে গরুকে খোঁজা, গবেষণা মানে গরুকে খোঁজা, কিন্তু আমরা ব্যবহার করতে হচ্ছে ব্যাপক অধ্যয়ন অর্থে। এরকম আমরা বলতে পারি বাঁশি,
তাহলে বাঁশি আমরা যদি বলি যে বাঁশ যোগ রস্যই সমান সমান হচ্ছে বাঁশি, তাহলে লক্ষ্য করো বাঁশ দ্বারা তৈরি যে কোনো একটা জিনিসকেই বা বস্তুকেই আমরা বলতে পারি হচ্ছে বাঁশি। যেমন বাস্কেট থাকতে পারে, বাঁশের তৈরি ইদানিং আমরা সোফা দেখতেছি, বাঁশের তৈরি সুন্দর সুন্দর ঝুড়ি আছে, কিন্তু এইগুলাকে কিন্তু আমরা কি বলছি না, হ্যাঁ মুড়াও আছে, বাঁশের তৈরি মুড়াও আছে, চেয়ার আছে, কিন্তু এইগুলাকে কিন্তু আমরা বাঁশি বলি না। অর্থাৎ কিন্তু ব্যুৎপত্তিগত অর্থটা কিন্তু ছিল বাঁশ দ্বারা তৈরি যে কোনো বস্তুকে আমরা বাঁশি বলবো। কিন্তু বাঁশি কী অর্থে ব্যবহৃত হয়? লক্ষ্য করো, বাঁশিটা ব্যবহৃত হচ্ছে একটা বাদ্যযন্ত্র অর্থে। তাহলে এটা ব্যবহৃত হচ্ছে কী অর্থে? বাদ্যযন্ত্র অর্থে। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে আমরা দেখলাম যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ ভিন্ন। উৎপত্তিগত অর্থ একটা হচ্ছে, আর ব্যবহার করতেছি অন্যটায়। তো এই জন্য আমরা বলতে পারি যে এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। এবার একটু লক্ষ্য করো 3 নম্বর, এটা আমরা একটু পড়ব। দেখো 3 যুগরূঢ় শব্দ। যুগরূঢ় শব্দ কোনগুলো একটু লক্ষ্য করো তো দেখি বাবারা। যুগরূঢ় শব্দ হচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুগরূঢ় শব্দটা লক্ষ্য করো। আমি প্রথমটা বলেছি ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, আর পরেরটা রূঢ়ি শব্দ বলেছি যে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ হচ্ছে আলাদা। কোন শব্দগুলো? যেসব শব্দগুলো প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত। এখন বলছি সমাস সাধিত যেসব শব্দের, সমাস সাধিত যেসব শব্দের অর্থ তাদের সমসমান, যেসব শব্দের অর্থ তাদের সমসমান পদের অর্থের অনুগামী না হয়ে বিশেষত্ব প্রকাশ করে, বিশেষত্ব প্রকাশ করে সেসব শব্দকে যুগরূঢ় শব্দ বলে। সেসব শব্দকে যুগরূঢ় শব্দ বলে। উদাহরণটা একটু দেখো, আমি বলছি, আমি আবার বলছি, সমাস সাধিত যেসব শব্দের অর্থ তাদের সমসমান পদের অর্থের অনুগামী না হয়ে বিশেষত্ব প্রকাশ করে সেসব শব্দকে যুগরূঢ় শব্দ বলে। তাহলে আমরা দেখব যে সমাস সাধিত যেসব শব্দের অর্থ তাদের অর্থের অনুগামী। এরকম আমরা একটু উদাহরণ দিচ্ছি, কয়েকটা উদাহরণ দিলে তোমাদের স্পষ্ট হবে বিষয়গুলো। লক্ষ্য করো, লক্ষ্য করো যুগরূঢ় শব্দগুলো কেমন হয়। যুগরূঢ় শব্দ আমি লিখলাম পঙ্কজ। তাহলে পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, এটা উপপদ তৎপুরুষ সমাস। পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাস। লক্ষ্য করো, পঙ্কে জন্মে যায়, পঙ্ক মানে হচ্ছে কাদা। তাহলে আমরা বলতে পারি যে কাদায় জন্মে যা, তাকে আমরা পঙ্কজ বলতে পারতাম। কিন্তু পঙ্কজ কিন্তু একটা বিশেষত্বে ব্যবহৃত হয়, পদ্য। তাহলে একটু লক্ষ্য করো যে পঙ্কে জন্মে যা উৎপত্তিগত অর্থ বা সমসমান পদ, এগুলোকে বলে সমসমান পদ। এগুলোর অর্থ ছিল কি? কাদায় জন্মে যা, কাদায় জন্মে যা, তাকে আমরা পঙ্কজ বলবো। কিন্তু আসলে পঙ্কজটা কিন্তু এই অর্থে ব্যবহৃত হয় না, হয় হচ্ছে যে হচ্ছে পদ্ধতি। এরকম জলদি, লক্ষ্য করো, জলদি জল ধারণ করে এমন, জল ধারণ করে এমন, অর্থাৎ জল ধারণ করে যা অথবা জল ধারণ করে এমন। লক্ষ্য করো জলদি, তাহলে আমরা একটা পাত্রকে বলতে পারতাম, যেমন গ্লাসের মধ্যে জল থাকে, তোমার মগের মধ্যে জল থাকে,
জগের মধ্যে, কলসির মধ্যে, তো সবগুলোকে তো আমরা জলদি বলতে পারতাম। এখানে বলছে যে জল ধারণ করে এমন, তাহলে যেসব পাত্র জল ধারণ করে সবগুলোকে আমরা জলদি বলতে পারতাম। কিন্তু না, আমরা দেখব যে জলদি শব্দটা ব্যবহৃত হয় একটা বিশেষ অর্থে। বিশেষ অর্থটা কি? জলদি কেবল সমুদ্র অর্থে ব্যবহৃত হয়। জলদি কী অর্থে ব্যবহৃত হয়? সমুদ্র অর্থে। অথচ এই যে তোমাদের সমসমান পদ, সমসমান পদের অর্থ হচ্ছে, সমসমান পদের অর্থ কি? সমসমান পদগুলোর অর্থ হচ্ছে জল ধারণ করে যায়। এটা গ্লাস হতে পারে, জগ হতে পারে। এরকম আমি যদি তোমাদেরকে বলি যে এটা তো গেল জলদি, গেল পঙ্কজ, গেল। এখন যদি বলি যে মহাযাত্রা, লক্ষ্য করো, মহাযাত্রা, এটা হচ্ছে মহা সমারোহে যাত্রা। মহাযাত্রা মানে মহা সমারোহে, সমারোহে যাত্রা। এটা খেয়াল করো, মহাযাত্রা মানে হচ্ছে মহা সমারোহে যাত্রা। এইটার অর্থ হচ্ছে মানে ব্যাপক একটা মিছিল বা শুভযাত্রাকে বুঝাইতো। কিন্তু মহাযাত্রাটা কী অর্থে ব্যবহৃত হচ্ছে? মৃত্যু। লক্ষ্য করো, মৃত্যু অর্থে ব্যবহৃত হচ্ছে। তাইলে আমরা দেখলাম যে সমসমান পদের অর্থের অনুগামী না হয়ে একটা বিশেষত্ব প্রকাশ করলো, মৃত্যু। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি? যুগ্র শব্দ বলতে পারি। কি বলতে পারি? যুগ্র। তো এরকম আমরা যদি বলি যে রাজপুত, এটা হচ্ছে বেশবাক্য করলে রাজপুত, বেশবাক্যটা কি দ্বারা দেখো একটু, এটা হচ্ছে রাজার পুত্র, রাজার পুত্র। তাহলে এই অনুযায়ী বলার কথা ছিল যে রাজার ছেলেকেই বলা হচ্ছে রাজপুত, কিন্তু না, এটা বিশেষত্বে ব্যবহৃত হয়। কী অর্থে ব্যবহৃত হয়? এটা জাতি বিশেষ। ইন্ডিয়ায় তোমরা জানো যে একটা জাতি আছে রাজপুত জাতি। তাহলে আমরা বলতে পারি যে যুগ্রর শব্দগুলো হচ্ছে সমাজসাধিত, এবং এই শব্দগুলো সমসমান পদের অর্থের অনুগামী না হয়ে বিশেষত্ব প্রকাশ করে, তাকে আমরা বলি হচ্ছে যুগ্র শব্দ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে। তো আমরা আর আজকে তোমাদের সাথে লেংদি করতে চাই না। আমি তোমাদেরকে বলবো যে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলোর সাথে থাকো। আমরা পরবর্তী ক্লাসে আমরা যে উৎপত্তিগতভাবে শব্দের শ্রেণীবিভাগ এটা পড়াবো, পাশাপাশি শব্দ গঠনের যে প্রক্রিয়া, আমরা 5টা প্রক্রিয়া উদাহরণ সহ তোমাদেরকে পড়িয়ে দিব। পরবর্তী ক্লাসে তোমরা সবাই আমন্ত্রিত, আমন্ত্রণ জানিয়ে, এবং ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।